হিমালয় থেকে বয়ে আসা প্রবাহের প্রায় ৯০ ভাগ পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এই প্রতিটি আন্তর্জাতিক প্রবাহের পানি ভারত আটকে অন্যান্য রাজ্যে প্রবাহিত করছে। ফারাক্কা ব্যারেজকে বলা হয় বাংলাদেশের গলার কাটা। কিন্তু আপনারা কি জানেন, গঙ্গার পানি ফারাক্কায় পৌঁছানোর আগেই ৯৪২টিরও বেশি বাঁধের মাধ্যমে গঙ্গার পানি ভিন্ন দিকে প্রবাহিত করা হয়। হিমালয়ে, চায়না এবং ভারতের সেভেন সিস্টার থেকে প্রবাহিত বরাক এবং মেঘনা বেসিনের অন্তত ২৫টি নদী থেকে অন্যায্যভাবে ভারত পানি প্রত্যাহার করে। বিগত ৬০ বছরে দেশের নৌপথের দৈর্ঘ্য ২৪,০০০ কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র ৬,০০০ কিলোমিটার। বন্ধুগণ, পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় এই বেঙ্গল ডেল্টায়। এই ডেল্টায় সবথেকে বেশি খাদ্যশস্য উৎপাদন হয়, যার প্রধানতম অংশ হচ্ছে বর্তমানের বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত এক খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশের এলাহাবাদ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত ১৬টি ব্যারাজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভারত বাংলাদেশের অভিন্ন আন্তর্জাতিক নদী হচ্ছে ৫৪টি। এর মধ্যে ভারত গত ৪০ বছর ধরে সকল আন্তর্জাতিক নদীর উপরে বাঁধ দিয়ে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে। সম্প্রতি দেশটি পানি প্রত্যাহারের জন্য আরও যে সকল প্রকল্প হাতে নিয়েছে তা বাস্তবায়িত হলে বাংলাদেশের কোনো অস্তিত্বই থাকবে না। সকল নদী পানিশূন্য হয়ে দেশ মরুভূমিতে পরিণত হবে। হিমালয় থেকে বয়ে আসা নদীগুলোর মাধ্যমে প্রায় ৯০ ভাগ পানি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু ভারত এই পানি প্রত্যাহার করে তাদের অন্যান্য রাজ্যে নিয়ে যাওয়ার জন্য একের পর এক প্রকল্প বাস্তবায়ন করছে। এর ফলে প্রতি বছর শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রায় প্রতিটি নদী পানিশূন্য থাকছে। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নদীগুলোতে কোনো দেশ ইচ্ছে করলেই একতরফাভাবে বাঁধ নির্মাণ করতে পারে না। এ বাঁধ নির্মাণ করার জন্য আন্তর্জাতিক আইন কানুন রয়েছে, অথচ ভারত এসব আইনের কোনো তোয়াক্কাই করছে না। ১৯৬৬ সালের হেলসিঙ্কি নীতিমালার ৪ ও ৫ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি নদীর অববাহিকাভুক্ত দেশ অভিন্ন নদীর পানি ব্যবহারের ক্ষেত্রে অন্য দেশের অর্থনৈতিক ও সামাজিক প্রয়োজন বিবেচনা করবে। একই নীতিমালার ২৯তম অনুচ্ছেদে বলা হয়েছে, এক বেসিনের একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক অববাহিকার প্রবাহিত পানি ব্যবহার সম্পর্কে গৃহীত পদক্ষেপ নেওয়ার আগে তা যাচাই করবে। ১৯৯৮ সালের বিশ্ব ব্যাংক এবং IUCN প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড কমিশন অন ড্যামের নীতিতে উল্লেখ করা হয়েছে, কোনো বড় নদীতে ড্যাম তৈরি করতে চাইলে সেই নদীর বেসিনের মানুষের কাছে অবশ্যই এই ড্যামের গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে। অথচ একের পর এক ভারতের নেয়া এসব প্রকল্প বাস্তবায়নের অন্তত একটির ক্ষেত্রেও আন্তর্জাতিক এইসব আইন ও নীতিমালা অনুসরণ করা হয়নি। সবই তারা একতরফা সিদ্ধান্তে বাস্তবায়ন করছে। ভারত বাংলাদেশের দৃশ্যমান পানি যুদ্ধ শুরু হয় ভারত এবং বাংলাদেশের জনগণের গলার কাটা ফারাক্কা বাঁধ নির্মাণের মাধ্যমে। এরপরই বাংলাদেশের ভেতর থেকে প্রবল প্রতিরোধ শুরু হয়, যা ছিল সদ্য নতুন জন্ম নেওয়া বাংলাদেশের প্রথম ভারত বিরোধী স্টেটমেন্ট। বন্ধুগণ, ফারাক্কা বাঁধের মাধ্যমে কিভাবে বাংলাদেশ এবং ভারতের জনগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমাদের প্রথম ভিডিওটিতে বিস্তারিত তুলে ধরা হয়েছে। চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখতে পারেন। আপনাদের কি মনে হয় তিস্তা নদীতে শুধুমাত্র গজলডোবাই ভারত বাঁধ দিয়েছে? এরকমটা ভাবলে আপনি সেটা ভুল ভাবছেন। আসলে তিস্তা নদীর উপরে ভারতের আরও 5টা বাঁধ রয়েছে। গজলডোবা বাঁধের মাধ্যমে এই নদীর পানি অন্যদিকে প্রবাহিত করে, আর বাকি বাঁধগুলো দিয়ে পানি আটকে তারা জলবিদ্যুৎ তৈরি করে। তিস্তা নদীতে গজলডোবা বাঁধের উজানে তিস্তা লো ড্যাম 4, তার উজানে রয়েছে লো ড্যাম 3, তার উজানে সিকিমের সিংতাম বাঁধ, তার উজানে রয়েছে ডিকসু বাঁধ, আর সবথেকে উপরের বাঁধটি হচ্ছে সিংতাম বাঁধ। আশ্চর্য হচ্ছেন তো? তিস্তাকে শুষ্ক মৌসুমে এখন আর নদী বলে মনে হয় না, অথচ দেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত প্রধান নদী হিসাবে আমরা বিবেচনা করি তিস্তাকে। আপনারা শুধু বাঁধের পরিসংখ্যান হিসাব করুন, গ্যারান্টি দিচ্ছি আপনারা মিলাতে পারবেন না নিশ্চিত। ভারত তিস্তার বুকে 6টি বাঁধ ছাড়াও সেচ প্রকল্পের জন্য তিস্তার উপনদীগুলোতে অসংখ্য বাঁধ এবং 30টির মতো জলবিদ্যুৎ নির্মাণ করছে। এটাকে আপনি কোনোভাবেই বন্ধুত্বের প্রতিদান বলতে পারেন না। এটা রীতিমতো বাংলাদেশের মানুষের উপর প্রতারণা এবং বেইনসাফ। তিস্তা নিয়ে শুধু আওয়ামী লীগই নয়, বিএনপিও ভারতের সাথে কোনো চুক্তি করতে পারেনি।
তিক্ত আমি নিঃস্বামী, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মুখটা বন্ধ কেন এখন? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। দেশের ভেতর দিয়ে প্রবাহিত অন্যতম বৃহৎ নদীর নাম ব্রহ্মপুত্র। এটি চীনের ভেতর দিয়ে ভারতের সেভেন সিস্টার হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করেছে। কিন্তু ব্রহ্মপুত্র নদীর প্রধান অববাহিকায় ভারত কোনো বাঁধ তৈরি না করলেও ব্রহ্মপুত্র নদীর প্রায় 20টি উপনদীতে তারা বাঁধ দিয়েছে। এই 20টি উপনদী সরাসরি ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে। এমনকি তারা ভুটান থেকে আসা দুধকুমার ও ধরলা নদীতে বাঁধ দিয়ে পানি প্রবাহ ব্যাহত করেছে। সাল 2012 ভারত এবং বাংলাদেশ দুই দেশের তরুণ প্রজন্ম পরস্পর সাইবার যুদ্ধ শুরু করে। বরাক নদীর উপর টিপাইমুখ বাঁধ নির্মাণের বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন চরম আকার ধারণ করেছিল তখন। পরবর্তীতে বাংলাদেশের এই আন্দোলনের প্রেক্ষিতে ভারত এই বাঁধ নির্মাণ থেকে বিরত থাকে। কিন্তু ভারত সরাসরি বরাক নদীতে বাঁধ না দিলেও বরাক এবং মেঘনা বেসিনের প্রায় 25টি নদীর উজানে ভারত বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে বরাক নদীর পানির প্রত্যাহারের ফলে হাওর দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং ভাটি এলাকায় ইরি, বুরো এবং অন্যান্য ফসলের চাষ ব্যাহত হচ্ছে। ভারতকে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের জন্য সেদেশের আদালত রায় দিয়েছে। জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে তারা 37টির প্রধান নদীকে 30টি সংযোগ খালের মাধ্যমে যুক্ত করে পানি অন্যান্য দক্ষিণী রাজ্যে স্থানান্তর করবে। ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীকে সংযুক্ত খালের সাথে যুক্ত করে ব্রহ্মপুত্র থেকে প্রথমে তিস্তা নদীতে এবং তিস্তা নদী থেকে গঙ্গা নদীর ফারাক্কা বাঁধের উজানে পানি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। ফারাক্কা পয়েন্ট থেকে সংযোগ খাল কেটে উড়িষ্যার সুবর্ণরেখা এবং মহানন্দা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। এছাড়া মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী ও ভাইগাই নদীগুলো অন্য একটি সংযোগ খালের মাধ্যমে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটক রাজ্যে বাস্তবায়ন করা হবে। অন্য একটি পরিকল্পনার মাধ্যমে গঙ্গা নদীর কয়েকটি উপনদী গণ্ডক, ঘাগরা, সারদা ও যমুনাকে একসঙ্গে যুক্ত করা হবে। বন্ধুরা, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করা যায়। সকলের আগ্রহ থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। গঙ্গা নদীর উপর প্রায় 942টির মতো ছোট বড় বাঁধ রয়েছে। আরও 16টি বাঁধ নির্মিত হলে এই বদ্বীপের বিলুপ্তি ঘনিয়ে আসবে। প্রকল্পের ফলে শুধু বাংলাদেশ নয়, ভারতের বিহার রাজ্যেও প্রভাব পড়বে। ইতিমধ্যে বিহার রাজ্যের পানি সম্পদ মন্ত্রী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এখনই এই বিষয়ে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের আগে স্বৈরাচার হাসিনা সরকার ভারতের সাথে এক বৈঠকে অভিন্ন 6 নদীর পানি বণ্টনে একটি কাঠামো চুক্তি কিভাবে করা যায় সেই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। এই নদীগুলো হচ্ছে মনু, মুহুরী, খোয়াই, ঘুমতি, দরলা ও দুধকুমার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদের অধিকাংশ নদীতেই ভারত বহু আগেই বাদ দিয়ে দিয়েছে। খোয়াই নদীর ত্রিপুরার অংশের তেলিয়ামুড়া এলাকায় চাকমাঘাট ব্যারেজের মাধ্যমে শুষ্ক মরশুমে পানি আটকে রাখা হয়। এরকম মনু, ঘুমতি নদীতেও বাঁধ রয়েছে। আবার যে সমস্ত নদীতে বাঁধ থাকে না সেগুলো থেকে পাইপ দিয়ে শুষ্ক মরশুমে পানি শুকিয়ে ফেলা হয়। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী এবং খাগড়াছড়ি জেলায় বন্যার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা দায়ী করেন ত্রিপুরার ডুম্বুর ব্যারেজকে। কিন্তু ভারত এই দাবি সরাসরি অস্বীকার করে। তারা বলেছেন গেট অটো খুলেছে। ডুম্বুর বাঁধের নিয়ম হচ্ছে অতিরিক্ত পানি হলে সেটা আপনা আপনি ওপেন হয়ে যাবে। যখন পানির সংকট তখন তারা পানি আটকে রাখবে, আবার যখন পানি অতিরিক্ত হবে তখন তারা স্বয়ংক্রিয় পদ্ধতিতে খুলে দিবে। তখন জমানো সকল পানি এসে আমাদের ভাসিয়ে দিয়ে যায়। অরুণাচল প্রদেশ এবং এর সংলগ্ন উত্তর পূর্ব ভারতীয় অঞ্চলগুলোতে ভারতের পরিকল্পিত 154টি জলবিদ্যুৎ বাঁধ, এগুলো চীনকে ব্রহ্মপুত্রের উপর অতি বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প করার বৈধতা দিবে। দিন শেষে ভারত ও চীন উভয়ই জলবিদ্যুতের নামে ব্রহ্মপুত্রের পানি প্রত্যাহার করে বাংলাদেশের স্বাদুপানির প্রধানতম উৎসটি একেবারেই সংকীর্ণ করে তুলবে।
জানা যায় চীন ব্রহ্মপুত্রের উৎসমুখে এ নদী থেকে পানি প্রত্যাহার করে গোবি মরুভূমিতে নিয়ে যেতে চাইছে। প্রকল্পটি ভারত ও বাংলাদেশের উভয় দেশের জন্যই দুশ্চিন্তার। ব্রহ্মপুত্রের উৎসস্থলে চীনের এরকম কর্মপরিকল্পনায় ভারত খুবই চিন্তায় আছে। বিষয়টি সামনে এনে বাংলাদেশ ও ভারতও যৌথভাবে চীনকে থামানোর লক্ষ্যে ভারত ইতিমধ্যেই বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশ চাইলে একই কারণে ভারত ও বাংলাদেশের উপর অনুরূপ কার্যক্রম চালাবে না মর্মে নিশ্চয়তা চাইতে পারে। এক্ষেত্রে প্রয়োজনে চীন, নেপাল, ভারত, বাংলাদেশ এবং ভুটান যৌথভাবে বৃহত্তর পরিসরে পানি ব্যবস্থা গড়ে তোলার কথা ভাবতে পারে। আমরা দেখেছি ইউরোপ মহাদেশের আন্তর্জাতিক নদী দানিউব এর উৎপত্তিস্থল জার্মানির ব্ল্যাক ফরেস্ট অঞ্চলে। সেখান থেকে এটা পূর্ব দিকে প্রায় 2850 কিলোমিটার প্রবাহিত হয়ে রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। দানিউব নদী 10টি দেশের সীমান্ত জুড়ে রয়েছে। দেশগুলো হলো ইউক্রেন, মালদোভা, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, স্লোভাকিয়া, অস্ট্রিয়া এবং জার্মানি। এটা প্রায় 10টি দেশের মানুষের পানীয় জল, জলবিদ্যুৎ, সেচ ও শিল্প, মৎস্য সম্পদ প্রভৃতির বড় উৎস। কিন্তু এটা নিয়ে নাই কোনো দ্বন্দ্ব বা সংঘাত সংঘর্ষ, বরং তাদের মধ্যে নদীকেন্দ্রিক পরস্পর সাংস্কৃতিক এবং বাণিজ্য আদান প্রদানের অন্যতম বড় উৎস হচ্ছে এই দানিউব নদী। চিরশত্রু পাকিস্তানের সাথে ভারত পানি চুক্তি করলেও বাংলাদেশের নদীগুলো নিয়ে ভারত আলোচনায় বসতে রাজি নয়। তারা তাদের স্বঘোষিত বন্ধুরাষ্ট্র বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকারের সাথে তারা প্রতারণা করে যাচ্ছে। ভারতের নদী শাসন নিয়ে খোদ ভারতের নাগরিকেরাই বিরোধিতা করে আসছে। ভারতের জনবান্ধবহীন প্রকল্পগুলো বাংলাদেশ ভারত দুই দেশের মানুষের জন্যই সমানভাবে ক্ষতিকর। বন্ধুগণ, ভয়াবহ বিপদ আপনার আমার সামনে উন্মোচিত হচ্ছে। দেশের নৌপথ 24,000 কিলোমিটার থেকে কমে দাঁড়িয়েছে মাত্র 6,000 কিলোমিটার। নদীর পানি কমে যাওয়ায় ভূ অভ্যন্তরে পানির আর্সেনিক দূষণ হয়ে পড়ছে। ভারতের অবৈধ বাঁধের প্রভাবে একসময়ে দেশের সবথেকে বড় সেচ প্রকল্প জিকে প্রকল্পও প্রায় বন্ধ। ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে আমরা। তো এগুলো কোন থেকে দেবো, আর কেনালের পানি তো পাইনি। তাড়াতাড়ি একটু পানি দেওয়ার ব্যবস্থা করো, ধান পান সব শুকিয়ে যাচ্ছে। নদীতে পানি কমে যাওয়ায় দেশের অভ্যন্তরে সমুদ্রের লবণাক্ত পানি প্রবেশ করেছে। এদিকে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রের উচ্চতা বাড়ছে। হিমালয়ের 90% প্রবাহের নদীগুলোর পানি ভারত অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে যেসব এলাকা নদী অববাহিকার জলাবদ্ধতা থাকত সেখানে সমুদ্রের লবণাক্ততা প্রবেশ করছে। জলবায়ুর প্রভাবে পৃথিবীর নিচু দেশগুলো তলিয়ে যাওয়ার সম্ভাবনা আমরা বহুদিন ধরেই শুনে আসছি। কিন্তু ভারতের বেঙ্গল ডেল্টা ধ্বংসের যে পায়তারা, তার মাধ্যমে বাংলাদেশের জীববৈচিত্র্য সেই নির্ধারিত সময়ের আগেই বিলুপ্ত হয়ে যাবে, যেখানে বাংলাদেশের আয়তন অর্ধেকে নেমে আসবে। বন্ধুরা, আপনাদের কি স্বৈরাচার হাসিনার শতবর্ষী ডেল্টা প্ল্যানের কথা মনে আছে? সবথেকে বড় কথা হলো এই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে বাংলাদেশ। হাওরে অকার্যকর অল ওয়েদার বাঁধ নির্মাণ, বাংলাদেশের বিভিন্ন শিল্প বর্জ্য সরাসরি নদীতে ফেলা এবং বাংলাদেশের নদীগুলোর ভারত অংশে চীনের প্রাচীরের মতো বাঁধ নির্মাণের সুবিধা দিয়ে পুরো বাংলাদেশকে সে 100 বছর আগে ডোবাতে চেয়েছে। এখন এটা দিনের আলোর মতোই স্পষ্ট যে আন্তর্জাতিক নদী কনভেনশন চুক্তিতে ভারত নিজেদের স্বার্থে স্বাক্ষর করেনি এবং বাংলাদেশের পুতুল সরকারকে এটা থেকে বিরত রাখছে। কিন্তু বন্ধুগণ, আমাদের এখনই সময় আমাদের প্রাপ্য হিস্সা বুঝে নেওয়ার। যৌথ নদীর পানি ব্যবহারে আন্তর্জাতিক আইন অনুমোদন করার এখনই উপযুক্ত সময়। ভারত যদি ন্যায্য পানি না দেয়, প্রয়োজনে আন্তর্জাতিক নদী আইনে মামলা করতে হবে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ভারত থেকে আসা সব নদীর পানির ন্যায্য অধিকার আদায় করা। আমরা আশাবাদী প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী দেশের উপর এতটা ক্ষতির কারণ হবে না। যে ক্ষতি করেছে তা অবিলম্বে বন্ধ করবে। ভারত একসময় বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের অনেকটা অংশ নিজেদের বলে দাবি করত। সমুদ্র আইনে মামলার পর ভারত বাংলাদেশের অংশ ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। সমুদ্র সীমার মতো অবৈধভাবে নদীর পানির অপসারণ বন্ধে ভারতকে বাধ্য করতে হবে। মনে রাখতে হবে, প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কগুলো হবে ন্যায্যতার এবং সমতার। সম্পর্কটা কি আধিপত্যমূলক, যে যেখানে আরেকটা শক্তি আমাকে ডমিনেট করছে, যেখানে আমার ন্যাশনাল বর্ডারে এবং আমার যে চুক্তিগুলি হচ্ছে সেই চুক্তিগুলি অসম? প্রতিটি চুক্তি হবে উভয় দেশের জন্যই সম্মানজনক। বন্ধুগণ, ভারত কিভাবে বাংলাদেশের নদীগুলোর
পানি অপসারণ করছে, এটা নিয়ে আমরা বহুদিন যাবৎ রিসার্চ করেছি। আমাদের রিসার্চ আপনাদের কেমন লাগলো জানাবেন। আন্তর্জাতিক নদী আইন, ভারতের আন্তঃনদী সংযোগ প্রকল্প এবং এর থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব, এটা নিয়ে আপনারা যদি চান তাহলে আমরা ভিডিও বানাতে পারি। আপনারা অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। এরকম রাজনৈতিক, ভৌগোলিক, সমাজনীতি, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক এবং শিক্ষা বিষয়ক ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। ধন্যবাদ।